নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা সোনার কেল্লার তৃতীয় পর্ব। কাল মাঝরাত্রিরে ঘুম ভেঙে গিয়েছিল একবার। তখন সময় কটা জানি না। দেখলাম ফেলুদা বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে তার নীল খাতায় কি যেন লিখছে। ও কত রাত পর্যন্ত কাজ করেছিল জানি না, কিন্তু সকাল 6:30টায় উঠে দেখলাম ও তার আগে উঠে দাড়ি টাড়ি কামিয়ে রেডি। ও বলে মানুষের ব্রেন যখন খুব বেশি কাজ করে তখন ঘুম আপনা থেকেই কমে যায়, কিন্তু তাতে নাকি শরীর খারাপ হয় না। অন্তত ওর তো তাই ধারণা। আর ওর শরীর গত 10 বছরে একদিনের জন্যেও খারাপ হয়েছে বলে তো মনে পড়ে না। আমি জানতাম যে যোধপুরে এসেও ও যোগব্যায়াম বন্ধ করেনি। আজকেও জানি আমার ঘুম ভাঙার আগেই ওর সে কাজটা সারা হয়ে গেছে। ডাইনিং রুমে ব্রেকফাস্ট খেতে গিয়ে সকলের সঙ্গে দেখা হলো। লালমোহন বাবু কাল রাত্রেই সার্কিট হাউসে চলে এসেছিলেন। তিনি বারান্দার পশ্চিম অংশটাতে মন্দার বোসের দুটো ঘর পরেই রয়েছেন। ভদ্রলোক ডিমের অমলেট খেতে খেতে বললেন তার নাকি চমৎকার একটা প্লট মাথায় এসেছে। ডক্টর হাজরা একদম মুষড়ে পড়েছেন। বললেন যে রাত্রে নাকি তার ভালো ঘুম হয়নি। একমাত্র মুকুলই দেখলাম নির্বিকার। মন্দার বোস আজ প্রথম সরাসরি ডক্টর হাজরার সঙ্গে কথা বললেন। কিছু মনে করবেন না মশাই, আপনি যে উদ্ভট জিনিস নিয়ে রিসার্চ করছেন তাতে এ ধরনের গন্ডগোল হবে। যে দেশে কুসংস্কারের এত ছড়াছড়ি সে দেশে এসব জিনিস বেশি না ঘাঁটানোই ভালো। শেষকালে দেখবেন ঘরে ঘরে সব কচি ছোকরারা নিজেদের জাতিস্বর বলে ক্লেম করছে। তলিয়ে দেখলে দেখবেন ব্যাপারটা আর কিছুই না। তাদের বাপেরা একটু পাবলিসিটি চাইছে, ব্যাস। তখন আপনি ঠেলা সামলাবেন কি করে? কটা ছেলেকে সঙ্গে নিয়ে বিদেশ বিভুঁইয়ে চড়ে বেড়াবেন? ডক্টর হাজরা কোনো মন্তব্য করলেন না। লালমোহন বাবু ওর মুখের দিকে চাইলেন, কারণ জাতিস্বর ব্যাপারটা উনি এখনো কিছু জানেন না। ফেলুদা আগেই বলেছিল যে ব্রেকফাস্ট সেরে একটু বাজারের দিকে যাবে। আমি জানতাম সেটা নিশ্চয়ই শুধু শহর দেখার উদ্দেশ্যে নয়। 7:45টার সময় আমরা বেরিয়ে পড়লাম। 2জন নয়, 3জন। লালমোহন বাবু আমাদের সঙ্গ নিলেন। আমি এর মধ্যে দু একবার ভদ্রলোককে দুশ্মন হিসেবে কল্পনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই এত হাসি পেল যে বাধ্য হয়ে সেটা মন থেকে দূর করতে হলো। সার্কিট হাউসের দিকটা নিরিবিলি আর খোলামেলা হলেও শহরটা গিজগিজে। প্রায় সব জায়গা থেকেই পুরনো পাঁচিলটা দেখা যায়। সেই পাঁচিলের গায়ে দোকানের সারি, টাঙ্গার লাইন, লোকের থাকবার বাড়ি, আর আরো কত কি। 500 বছর আগেকার শহরের চিহ্ন আজকের শহরের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। আমরা এ দোকান সে দোকান দেখতে দেখতে হেঁটে চলেছি। ফেলুদা কিছু একটা খুঁজছে সেটা বুঝতে পারলাম, কিন্তু সেটা যে কি সেটা বুঝলাম না। লালমোহন বাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, হাজরা কিসের ডাক্তার বলুন তো? আজ আবার টেবিলে মিস্টার ট্রটার কি সব বলছিলেন। ফেলুদা বলল, হাজরা একজন প্যারাসাইকোলজিস্ট। প্যারাসাইকোলজিস্ট? লালমোহন বাবুর ভুরু কুঁচকে গেল। সাইকোলজির আগে যে আবার প্যারা বসে সেটা তো জানতুম না মশাই। টাইফয়েডের আগে বসে সেটা জানি, তার মানে কি হাফ সাইকোলজি? প্যারাটাইফয়েড যেমন হাফ টাইফয়েড? ফেলুদা বলল, হাফ নয়, প্যারা মানে হচ্ছে অ্যাবনর্মাল। মনস্তত্ত্ব ব্যাপারটা এমনই ধোঁয়াটে। তার মধ্যেও আবার যে দিকটা বেশি ধোঁয়াটে সেটা প্যারাসাইকোলজির আন্ডারে পড়ে। আর জাতিস্বরের কথা কি যেন বলছিলেন? মুকুল ইজ এ জাতিস্বর, অন্তত তাই বলা হয় তাকে। লালমোহন বাবুর মুখ হাঁ হয়ে গেল। আপনি প্লটের অনেক খোরাক পাবেন, ফেলুদা বলল। ছেলেটি পূর্বজন্মে দেখা একটা সোনার কেল্লার কথা বলে, আর সে নাকি একটা বাড়িতে থাকতো যার মাটিতে গুপ্তধন পোঁতা ছিল।
আমরা কি সেই সবের খোঁজে যাচ্ছি নাকি মশাই? লালমোহন বাবুর গলা ঘরখরে হয়ে গেছে। আপনি যাচ্ছেন কিনা জানি না, তবে আমরা যাচ্ছি। লালমোহন বাবু রাস্তার মাঝখানে দুহাত দিয়ে খপ করে ফেলুদার হাত ধরে ফেলল। মশাই, চান্স অফ আ লাইফ টাইম, আমায় ফেলে ফস করে কোথাও চলে যাবেন না, এইটাই আমার রিকোয়েস্ট। এর পরে কোথায় যাব এখনো কিছুই ঠিক হয়নি। লালমোহন বাবু কি জানি ভেবে বললেন, মিস্টার ট্রটার কি আপনাদের সঙ্গে যাবেন নাকি? কেন, আপনার আপত্তি আছে? লোকটা পাওয়ারফুলি সাসপিসাস। রাস্তার একধারে একটা জুতোওয়ালা বসেছে, তার চারিদিকে ঘিরে নাগরার ছড়াছড়ি। এখানকার লোকেরা এই ধরনের নাগরাই পরে। ফেলুদা জুতোগুলোর সামনে দাঁড়ালো। পাওয়ারফুল তো জানি, সাসপিসাস কেন? ফেলুদা জিজ্ঞেস করলো। কাল গাড়িতে যেতে যেতে খুব বাকতাল্লা মারছিল, বলে ট্যাঙ্গানিকায় নাকি নেকড়ে মেরেছে নিজে বন্দুক দিয়ে, অথচ আমি জানি যে সারা আফ্রিকার কোনো তল্লাটে নেকড়ে জানোয়ারটাই নেই। মার্টিন জনসনের বই পড়েছি আমি, আমার কাছে ধাপ্পা। আপনি কি বললেন? কি আর বলবো, ফস করে মুখের ওপর তো লায়ার বলা যায় না। দুজনের মাঝখানে স্যান্ডউইচ হয়ে বসে আছি। আর লোকটা ছাতি দেখেছেন তো, কমপক্ষে 45 ইঞ্চেস। আর রাস্তার দুধারে দেখছি ইয়া ইয়া মনসার ঝোপড়া। কন্ট্রাডিক্ট করলুম, আর অমনি কোলপাজা করে তুলে নিয়ে যদি ওই ঝোপড়ার পেছনে ফেলে দিয়ে চলে যায়, ইন নো টাইম মশাই, শকুনির স্কোয়াড্রনে সে ল্যান্ড করে ফিস্টি লাগিয়ে দেবে। আপনার লাশে কটা শকুনের পেট ভরবে বলুন তো? হে 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 হে। ফেলুদা ইতিমধ্যে পায়ের স্যান্ডেল খুলে নাগরা পরে পায়চারি শুরু করে দিয়েছে। লালমোহন বাবু বললেন, ভেরি পাওয়ারফুল শুজ, কিনছেন নাকি? একটা পরে দেখুন না। ফেলুদা বলল। ভদ্রলোকের পায়ের মাপের মতো ছোট জুতো অবশ্যই দোকানে ছিল না, তাও তার মধ্যে যে জোড়াটা সবচেয়ে ছোট সেটা পরে তিনি প্রায় আঁতকে উঠলেন। এই যে গন্ডারের চামড়া মশাই, এ তো গন্ডার ছাড়া আর কারুর পায়ে স্যুট করবে না। তাহলে ধরে নিন রাজস্থানের 90% লোক আসলে গন্ডার। দুজনেই নাকড়া খুলে যে যার জুতো পরে নিল। দোকানদারও হাসছিল, সে বুঝেছে শহরের বাবুরা ছোট লোকদের জুতো পায়ে দিয়ে একটু রসিকতা করছে। আমরা এগিয়ে চললাম। একটা পানের দোকান থেকে বেদম জোরে রেডিওতে ফিল্মের গানের আওয়াজ বেরোচ্ছে। মনে পড়ে গেল কলকাতার পুজো প্যান্ডেলের কথা। এখানে পুজো নেই, আছে দশেরা, কিন্তু তার এখনো অনেক দেরি। আরো কিছু দূর এগিয়ে ফেলুদা একটা পাথরের তৈরি জিনিসের দোকানের সামনে দাঁড়িয়ে গেল। দোকানটার চেহারা বেশ ভদ্র, নাম সোলাঙ্কি স্টোর্স। বাইরে কাচের জানলার পিছনে সুন্দর সুন্দর পাথরের ঘটি, বাটি, গেলাস, পাত্র সাজানো রয়েছে। ফেলুদা এক দৃষ্টে সেগুলোর দিকে চেয়ে আছে। দোকানদার দরজার মুখটাতে এগিয়ে এসে আমাদের ভিতরে আসতে অনুরোধ করল। ফেলুদা জানলার দিকে দেখিয়ে বলল, ওই বাটিটা একবার দেখতে পারি? দোকানদার জানলার বাটিটা না বার করে ভিতরের একটা আলমারি থেকে ঠিক সেই রকমই একটা বাটি বার করে দিল। সুন্দর হলদে রঙের পাথরের বাটি। আগে কখনো এরকম জিনিস দেখেছি বলে মনে পড়ে না। এটা কি এখানকার তৈরি? ফেলুদা জিজ্ঞেস করল। দোকানদার বলল, রাজস্থানেরই জিনিস, তবে যোধপুরের নয়। তবে কোথাকার? জয়সলমের। এই হলদে পাথর শুধু ওখানেই পাওয়া যায়। আই সি। জয়সলমের নামটা আমি আবছা শুনেছি, জায়গাটা যে রাজস্থানের ঠিক কোনখানে সেটা আমার জানা ছিল না। ফেলুদা বাটিটা কিনে নিল। 9:30 নাগাদ টাঙ্গার ঝাঁকুনি খেয়ে সকালের ডিম রুটি হজম করে আমরা সার্কিট হাউসে ফিরলাম। মন্দার বোস বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। আমাদের হাতে প্যাকেট দেখে বললেন, কি কিনলেন? ফেলুদা বলল, একটা বাটি, রাজস্থানের একটা মেমেন্টো রাখতে হবে তো। আপনার বন্ধু তো বেরোলেন দেখলাম। কে? ডক্টর হাজরা? 9টা নাগাদ বেরিয়ে যেতে দেখলাম একটা ট্যাক্সি করে। আর মুকুল? সঙ্গে গেছে,
বোধহয় পুলিশে রিপোর্ট করতে গেছেন। কালকের ঘটনার পর হি মাস্ট বি কোয়াইট শেকেন। লালমোহন বাবু প্লটটা একটু চেঞ্জ করতে হবে বলে তার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে ফেলুদাকে জিজ্ঞেস করলাম, হঠাৎ বাটিটা কিনলে কেন ফেলুদা? ফেলুদা সোফায় বসে বাটিটা মোড়ক থেকে খুলে টেবিলের উপর রেখে বলল, এটার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? জীবনে এই প্রথম একটা বাটি দেখলাম যেটাকে সোনার পাথর বাটি বললে খুব ভুল বলা হয় না। এরপরে আর কোনো কথা না বলে সে ব্রাইডসের পাতা উল্টোতে আরম্ভ করল। আমি আর কি করি, জানি এখন ঘন্টাখানেক ফেলুদার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না, বা তাকে কিছু জিজ্ঞেস করলে তার উত্তর পাওয়া যাবে না। তাই অগত্যা বাইরে বেরোলাম। লম্বা বারান্দাটা এখন খালি। মন্দারবাবু উঠে গেছেন। দূরে একজন মেম সাহেব বসেছিলেন, তিনিও উঠে গেছেন। একটা ঢোলকের আওয়াজ ভেসে আসছে। এবার তার সঙ্গে একটা গান শুরু হলো। গেটের দিকে চেয়ে দেখলাম দুটো ভিখিরি গোছের লোক, একটা পুরুষ আর একটা মেয়ে, গেট দিয়ে ঢুকে আমাদের বারান্দার দিকে এগিয়ে আসছে। ছেলেটা ঢোলক বাজাচ্ছে আর মেয়েটা গান গাইছে। আমি বারান্দা দিয়ে এগিয়ে গেলাম। মাঝখানের খোলা জায়গাটায় গিয়ে ইচ্ছে হলো একবার দোতলায় যাই। সিঁড়িটা প্রথম দিন থেকেই দেখছি, আর জানি যে উপরে ছাদ আছে। উঠে গেলাম সিঁড়ি দিয়ে। দোতলার মাঝখানে পাশাপাশি খানচারিক ঘর, সেগুলোর দুদিকে পূবে আর পশ্চিমে খোলা ছাদ। ঘরগুলোতে লোকজন নেই বলেই মনে হলো, কিংবা হয়তো যারা আছে তারা বেরিয়েছে। পশ্চিম দিকের ছাদটায় গিয়ে দেখি যোধপুরের কেল্লাটা দারুণ দেখাচ্ছে সেখান থেকে। নিচে ভিখিরির গান হয়ে চলেছে। সুরটা চেনা চেনা লাগছে। কোথায় শুনেছি এ সুর? হঠাৎ বুঝতে পারলাম মুকুল যে সুরে গুনগুন করে তার সঙ্গে এর খুব মিল আছে। বারবার একটা সুর ঘুরে ঘুরে আসছে, কিন্তু শুনতে একঘেয়ে লাগছে না। আমি ছাদের নিচু পাঁচিলটার দিকে এগিয়ে গেলাম। এদিকটা হচ্ছে সার্কিট হাউসের পিছন দিক। ওমা, পিছনেও যে বাগান আছে তা তো জানতাম না। আমাদের ঘরের পিছন দিকের জানলা দিয়ে একটা ঝাউ গাছ দেখা যায় বটে, কিন্তু এতখানি জায়গা জুড়ে এত রকম গাছ আছে এদিকটায় সেটা বুঝতে পারিনি। ঝলমলে নীল, ওটা কি নড়ছে গাছপালার পিছনে? ওহো, একটা ময়ূর। গাছের পিছনে লুকোনো ছিল শরীরের খানিকটা, তাই বুঝতে পারিনি। এবারে পুরো শরীরটা দেখা যাচ্ছে। মাটি থেকে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে। পোকা টোকা বোধ হয়। ময়ূর তো পোকা খায় বলেই জানি। হঠাৎ মনে পড়ল কোথায় যেন পড়েছিলাম যে ময়ূরের বাসা খুঁজে পাওয়া খুব মুশকিল। তারা বেছে বেছে নাকি অদ্ভুত সব গোপন জায়গা বার করে বাসা তৈরি করে। আস্তে আস্তে পা ফেলে ময়ূরটা এগোচ্ছে। লম্বা গলাটাকে বেঁকিয়ে এদিক ওদিক ঘুরে দেখছে। শরীরটা ঘুরলে সমস্ত লেজটা সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে। হঠাৎ ময়ূরটা দাঁড়ালো, গলাটা ডান দিকে ঘোরালো। কি দেখছে ময়ূরটা? নাকি কোনো শব্দ শুনছে? ময়ূরটা সরে গেল। কি জানি দেখে ময়ূরটা সরে যাচ্ছে। একজন লোক, আমি যেখানে দাঁড়িয়েছি তার ঠিক নিচে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। লোকটার মাথায় পাগড়ি, খুব বেশি বড় না, মাঝারি। গায়ে সাদা চাদর চড়ানো। একেবারে ওপর থেকে দেখছি বলে লোকটার মুখ দেখা যাচ্ছে না, খালি পাগড়ি আর কাঁধ। হাত দুটো চাদরের তলায়। লোকটা পা টিপে টিপে এগোচ্ছে পশ্চিম দিক থেকে পূব দিকে। আমি রয়েছি পশ্চিমের ছাদে, পূব দিকে একতলায় আমাদের ঘর। হঠাৎ ইচ্ছে করলো লোকটা কোথায় যায় দেখি। মাঝের ঘরগুলো দৌড়ে পেরিয়ে গিয়ে উল্টো দিকের ছাদের পিছনের পাঁচিলের কাছে গিয়ে সামনে ঝুঁকে পড়লাম। লোকটা এখন আবার আমার ঠিক নিচে। ছাদের দিকে চাইলে আমাকে দেখতে পাবে, কিন্তু দেখলো না। এগিয়ে আসছে সামনের দিকে লোকটা, আমাদের ঘরের জানলার দিকে এগিয়ে আসছে।
হাতটা চাদরের ভিতর থেকে বার করলো। কবজির কাজটায় চকচকে ওটা কি? লোকটা থেমেছে। আমার গলা শুকিয়ে গেছে। লোকটা আরেক পা এগোলো। ক্যাও! লোকটা চমকে পিছিয়ে গেল। ময়ূরটা কর্কশ্বরে ডেকে উঠেছে, আর সেই সঙ্গে সঙ্গেই আমিও চেঁচিয়ে উঠলাম, ফেলুদা! পাগড়ি পরা লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে যেদিক দিয়ে এসেছিল সেদিকে অদৃশ্য হয়ে গেল, আর আমিও দুর্দার করে সিঁড়ি দিয়ে নেমে বারান্দা দিয়ে এক নিঃশ্বাসে দৌড়ে গিয়ে আমাদের ঘরের দরজার মুখে ফেলুদার সঙ্গে দড়াম করে কলিশন খেয়ে ভ্যাবাচাকা চুপ। আমাকে ঘরে টেনে নিয়ে গিয়ে ফেলুদা বলল, কি ব্যাপার বলতো? ছাদ থেকে দেখলাম একটা লোক পাগড়ি পরে তোমার জানলার দিকে আসছে। দেখতে কি রকম? লম্বা? জানি না, উপর থেকে দেখছিলাম তো। হাতে কি? ঘড়ি। আমি ভেবেছিলাম ফেলুদা ব্যাপারটা হেসে উড়িয়ে দেবে, কিংবা আমাকে বোকা আর ভীতু বলে ঠাট্টা করবে, কিন্তু তার কোনোটাই না করে ও গম্ভীরভাবে জানলাটার দিকে গিয়ে বাইরে মুখ বাড়িয়ে এদিক ওদিক দেখে নিল। দরজায় একটা টোকা পড়ল, কামিন। বেয়ারা কফি নিয়ে ঢুকলো। সেলাম সাব। টেবিলের উপর কফি ট্রেটা রেখে পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বার করে ফেলুদাকে দিল। ম্যানেজার সাব নে দিয়া। বেয়ারা চলে গেল। ফেলুদা চিঠিটা পড়ে একটা হতাশার ভাব করে ধপ করে সোফার উপর বসে পড়ল। কার চিঠি ফেলুদা? পড়ে দেখ। ডক্টর হাজরার চিঠি। ডক্টর হাজরার নাম লেখা প্যাডের কাগজে ইংরেজিতে লেখা ছোট্ট 4 লাইনের চিঠি। আমার বিশ্বাস আমাদের পক্ষে আর যোধপুরে থাকা নিরাপদ নয়। আমি অন্য আরেকটা জায়গায় চললাম। সেখানে কিছুটা সাফল্যের আশা আছে মনে হয়। আপনি আর আপনার ভাইটি কেন আর মিথ্যা বিপদের মধ্যে জড়াবেন? তাই আপনাদের কাছে বিদায় না নিয়েই চললাম। আপনাদের মঙ্গল কামনা করি। ইতি HM হাজরা। ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, অত্যন্ত হেস্টি কাজ করেছেন ভদ্রলোক। তারপর কফি না খেয়ে সোজা চলে গেল রিসেপশন কাউন্টারে। আজ একটি নতুন ভদ্রলোক বসে আছেন সেখানে। ফেলুদা জিজ্ঞেস করল, ডক্টর হাজরা কি ফিরবেন বলে গেছেন? না তো, উনি ভাড়া চুকিয়ে দিয়ে গেছেন। ফেরার কথা তো কিছু বলেননি। কোথায় গেছেন সেটা আপনি জানেন? স্টেশনে গেছেন এটাই শুধু জানি। ফেলুদা একটুক্ষণ ভেবে বলল, জয়সলমীর তো এখান থেকে ট্রেনে যাওয়া যায়, তাই না? আগে হ্যাঁ, বছর 2 হলো ডিরেক্ট লাইন হয়েছে। কখন ট্রেন? রাত 10টা। সকালের দিকে কোনো ট্রেন নেই? যেটা আছে সেটা অর্ধেক পথ যায়, পোকরান পর্যন্ত। সেটা এই আধ ঘন্টা হলো ছেড়ে গেছে। পোকরান থেকে যদি গাড়ির ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই এই ট্রেনটাতেও জয়সলমীর যাওয়া যায়। কতটা রাস্তা পোকরান থেকে? 70 মাইল। সকালে যোধপুর থেকে অন্য কি ট্রেন আছে? ভদ্রলোক একটা বইয়ের পাতা উল্টে পাল্টে দেখে বললেন, 8টায় একটা প্যাসেঞ্জার আছে, সেটা বারমের যায়। 9টায় আছে রেভারি প্যাসেঞ্জার। দ্যাটস অল। ফেলুদা কাউন্টারের উপর ডান হাতের আঙুলের ডগা দিয়ে কয়েকবার অসহিষ্ণুভাবে টোকা দিয়ে বলল, জয়সলমীর তো এখান থেকে প্রায় 200 মাইল, তাই না? আগে হ্যাঁ। আপনি অনুগ্রহ করে একটা ট্যাক্সির বন্দোবস্ত করে দেবেন। আমরা 11:30 নাগাদ বেরোতে চাই। ভদ্রলোক সম্মতি জানিয়ে টেলিফোন তুললেন। কোথায় চললেন আপনারা? বন্দারবোস। স্নান টান করে ফিটফাট হয়ে হাতে সুটকেস নিয়ে বেরিয়েছেন ঘর থেকে। ফেলুদা বলল, একটু থরমরুভূমিটা দেখার ইচ্ছে আছে। ও, তার মানে নর্থ ওয়েস্ট। আমি যাচ্ছি একটু ইস্টে। আপনিও চললেন? মাই ট্যাক্সি শুড বি হিয়ার এনি মিনিট নাও। বেশি দিন এক জায়গায় মন টেকে না মশাই। আর আপনারাও যদি চলে যান তাহলে তো সার্কিট হাউস খালি হয়ে যাচ্ছে এমনিতেও। কাউন্টারের ভদ্রলোক কথা শেষ করে টেলিফোনটা নামিয়ে রেখে বললেন, ইটস অ্যারেঞ্জড। ফেলুদা একবার আমাকে বলল, দেখ তো লালমোহন বাবুর দেখা পাস কিনা, বল যে আমরা 11টায় জয়সলমীর যাচ্ছি।
যদি উনি আসতে চান আমাদের সঙ্গে, তাহলে যেন ইমিডিয়েটলি তৈরি হয়ে নেন। আমি ছুটলাম 10 নম্বর ঘরের দিকে। কি উদ্দেশ্যে যে জয়সলমীর যাচ্ছি জানি না। ফেলুদা অন্য সব জায়গা ফেলে এই জায়গাটা বাঁচলো কেন? বোধহয় মরুভূমির কাছে বলে। ডক্টর হাজরাও কি জয়সলমীর গেছেন? এই কি আমাদের বিপদের শেষ, না এই সবে শুরু? যোধপুর থেকে পোকরান প্রায় 120 মাইল রাস্তা। সেখান থেকে জয়সলমীর আবার 70 মাইল। সব শুদ্ধ এই 200 মাইল যেতে আন্দাজ 6.5-7 ঘন্টা লাগা উচিত। অন্তত আমাদের ড্রাইভার গুরুবচন সিং তাই বলল। বেশ গোলকাল হাসি খুশি শিখ ড্রাইভারটিকে লক্ষ্য করছিলাম মাঝে মাঝে স্টিয়ারিং থেকে হাত দুটো সরিয়ে নিয়ে মাথার পিছন দিয়ে শরীরটা পিছন দিকে হেলিয়ে বিশ্রাম নিচ্ছে। গাড়ি অবশ্য তখনও চলছে, আর স্টিয়ারিং ঘোরানোর কাজটা সেরে নিচ্ছে ভুঁড়িটাকে এগিয়ে দিয়ে। কাজটা অবশ্যই শুনতে যত কঠিন মনে হয় ততটা নয়, কারণ প্রথমত গাড়ি চলাচল এ রাস্তায় প্রায় নেই বললেই চলে, আর দ্বিতীয়ত 5-6 মাইল ধরে একটানা সোজা রাস্তা। এর মধ্যে অনেকবারই লক্ষ্য করলাম পথে কোনো গোলমাল না হলে মনে হয় সন্ধ্যা 6টা নাগাদ জয়সলমীর পৌঁছে যাব। যোধপুর ছাড়িয়ে মাইল 10 পর থেকে এমন সব দৃশ্য আরম্ভ হয়েছে যেমন আমি এর আগে কখনো দেখিনি। যোধপুরের আশেপাশে অনেক পাহাড় আছে, যেসব পাহাড়ের লালচে রঙের পাথর দিয়েই যোধপুরের কেল্লা তৈরি। কিন্তু কিছুক্ষণ থেকেই মনে হচ্ছে যেন পাহাড় ফুরিয়ে গেছে, তার বদলে আরম্ভ হয়েছে দিগন্ত অবধি গড়িয়ে যাওয়া ঢেউ খেলানো জমি। এই জমির কিছুটা ঘাস, কিছুটা লালচে মাটি, কিছুটা বালি আর কিছুটা কাঁকড়। সাধারণ গাছপালাও ক্রমশ কমে গিয়ে তার বদলে চোখে পড়ছে বাবলা গাছ আর নাম না জানা সব কাঁটা গাছ আর কাঁটা ছোপ। আর দেখছি বুনো উট, গরু ছাগলের মতো উট চড়ে বেড়াচ্ছে যেখানে সেখানে। তার কোনোটার রং দুধ দেওয়া চায়ের মতো, আর কোনোটা আবার ব্ল্যাক কফির কাছাকাছি। একটা উটকে দেখলাম ওই শুকনো কাঁটা গাছই চিবিয়ে খাচ্ছে। ফেলুদা বলল কাঁটা গাছ খেয়ে নাকি অনেক সময় ওদের মুখের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু এসব অঞ্চলে এটাই ওদের খাদ্য বলে ওরা নাকি সেটা গ্রাহ্যই করে না। জয়সলমীরের কথাও ফেলুদা বলছিল। 12 শতাব্দীতে তৈরি এই শহর নাকি ভাটি রাজপুতদের রাজধানী ছিল। ওখান থেকে মাত্র 64 মাইল দূরে পাকিস্তানের বর্ডার। 10 বছর আগেও নাকি জয়সলমীরে যাওয়া খুব মুশকিল ছিল। ট্রেন তো ছিলই না, রাস্তাও যা ছিল তা অনেক সময় বালিতে ঢাকা পড়ে হারিয়ে যেত। জায়গাটা নাকি এত শুকনো যে ওখানে বছরে একদিন বৃষ্টি হলেও লোকেরা সেটাকে সৌভাগ্য বলে মনে করে। যুদ্ধের কথা জিজ্ঞেস করতে ফেলুদা বলল যে আলাউদ্দিন খিলজি নাকি একবার জয়সলমীর আক্রমণ করেছিল। 90 কিলোমিটার বা 56 মাইলের কাছাকাছি এসে হঠাৎ আমাদের ট্যাক্সির একটি টায়ার পাংচার হয়ে গাড়িটা একটা বিশ্রী শব্দ করে রাস্তার একপাশে কেতরে থেমে গেল। গুরুবচন সিং এর উপর মনে মনে বেশ রাগ হলো। ও বলেছিল টায়ার চেক করে নিয়েছে, হাওয়া দেখে নিয়েছে ইত্যাদি। সত্যি বলতে কি গাড়িটা বেশ নতুনই। সর্দারজির সঙ্গে সঙ্গে আমরাও বাইরে বেরোলাম। টায়ার চেঞ্জ করার হ্যাঙ্গামা আছে, অন্তত 15 মিনিটের ধাক্কা। চ্যাপটা টায়ারের দিকে চোখ যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা পাংচারের কারণটা বুঝতে পারলাম। রাস্তার অনেকখানি জুড়ে ছড়িয়ে পড়ে আছে অজস্র পেরে। সেগুলো দেখেই বোঝা যায় যে সদ্য কেনা হয়েছে। আমরা ওর মুখ চাওয়াচাই করলাম। সিং সাহেব দাঁতের ফাঁক দিয়ে একটা কথা বলল, যেটা অবশ্যই বইয়ে লেখা যায় না। ফেলুদা কিছুই বলল না, শুধু কোমরে হাত দিয়ে রাস্তার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ভাবতে লাগলো। লালমোহন বাবু একটা পুরনো জাপান এয়ারলাইন্সের ব্যাগ থেকে একটা ডায়েরি ধরনের সবুজ পাতা বার করে তাতে খসখস করে পেন্সিল দিয়ে কি জানি লিখলেন। নতুন টায়ার পরিয়ে ফেলুদার কথা মতো রাস্তা থেকে পেরেক সরিয়ে যখন আবার রওনা হচ্ছি তখন ঘড়িতে 1:45। ফেলুদা ড্রাইভারকে বলল, একটু রাস্তার দিকে নজর রেখে চালাবেন সর্দারজি, আমাদের পিছনে যে দুশমন লেগেছে সে তো বুঝতেই পারছেন। এদিকে বেশি আসতে গেলে পৌঁছতে রাত হয়ে যাবে।
কাজেই গুরুবচন সিং 60 থেকে নামিয়ে 40-এ রাখলেন স্পিডোমিটার। সত্যি বলতে কি, রাস্তার উপর চোখ রাখতে গেলে ঘন্টায় 10-15 মাইলের বেশি স্পিড তোলা চলে না। প্রায় 160 কিলোমিটার অর্থাৎ 100 মাইলের কাছাকাছি এসে সর্বনাশটা আর এড়ানো গেল না। এবার কিন্তু পেরেক না, এবার পিতলের বোর্ড পিন। আন্দাজ মনে হয় প্রায় 1010 পিন 20-25 হাত জায়গা জুড়ে ছড়ানো রয়েছে। বুঝতেই পারলাম যে টায়ার ফাঁসানেওয়ালারা কোনো রিস্ক নিতে চাননি। আর এটাও জানি গুরুবচন সিং এর ক্যারিয়ারে আর স্পেয়ার নেই। 4 জনেই আবার গাড়ি থেকে নামলাম। সিং সাহেবের ভাব দেখে মনে হলো মাথায় পাগড়ি না থাকলে তিনি নিশ্চয়ই মাথা চুলকোতেন। ফেলুদা জিজ্ঞেস করল, पोखरण टाउन है या गांव है? टाउन है बाबू। कितनी दूर यहाँ से? 25 मील होगा। সর্বনাশ, তব अभी होगा क्या? গুরুবচন বুঝিয়ে দিল যে এ লাইনে যে ট্যাক্সি যাক না কেন সেটা তার চেনা হবে। এখানে অপেক্ষা করে যদি সেরকম ট্যাক্সি একটা ধরা যায় তাহলে তাদের কাছ থেকে স্পেয়ার চেয়ে নিয়ে তারপর পোখরানে গিয়ে পাংচার সারিয়ে নেওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে সেরকম ট্যাক্সি যাবে কিনা, আর গেলেও সেটা কখন যাবে। কতক্ষণ আমাদের এই ধুধু প্রান্তরের মধ্যে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে। 5টা উট আর তার সঙ্গে 3টে লোকের একটা দল আমাদের পাশ দিয়ে যোধপুরের দিকে চলে গেল। লোকগুলোর প্রত্যেকটার রং একেবারে মিশকালো, তার মধ্যে আবার একজনের ধবধবে সাদা দাড়ি আর গালপাট্টা। তারা আমাদের দিকে দেখতে দেখতে চলেছে দেখেই বোধহয় লালমোহন বাবু একটু ফেলুদার দিক ঘেঁষে দাঁড়ালেন। সবসে নজদিক কোন রেল স্টেশন হ্যাঁ? ফেলুদা বোট পিন তুলতে তুলতে জিজ্ঞেস করলো। আমরাও অন্য গাড়ির কথা ভেবে এই সৎকার্যটায় হাত লাগিয়েছিলাম। 7-8 মিল হোগা রামদেওরা। রামদেওরা। রাস্তা থেকে বোর্ড পিন সরানো হলে পর ফেলুদা তার ঝোলা থেকে ব্র্যাডস টাইম টেবিল বার করলো। একটা বিশেষ পাতা ভাঁজ করা ছিল, সেখানটা খুলে চোখ বুলিয়ে নিয়ে বলল, লাভ নেই। 3:45-এ যোধপুর থেকে সকালের ট্রেনটা রামদেওরা পৌঁছানোর কথা, অর্থাৎ সে গাড়ি নিশ্চয়ই এতক্ষণে আমাদের ছাড়িয়ে চলে গেছে। আমি বললাম, কিন্তু রাত্রের দিকে আরেকটা ট্রেন যায় না জয়সালমীর? কিন্তু সেটা রামদেওরা পৌঁছাবে ভোর রাত্রিরে 3:53। এখান থেকে এখন হাঁটা দিলে রামদেওরা পৌঁছতে ঝাড়া 2 ঘন্টা। সকালের ট্রেনটা ধরার যদি আশা থাকতো তাহলে হেঁটে যাওয়াতে একটা লাভ ছিল, অন্তত পোখরানটা পৌঁছানো যেত। এই মাঠের মাঝখানে। লালমোহন বাবু এই অবস্থার মধ্যেও হেসে একটু কাঁপা কাঁপা গলায় বললেন, যাই বলুন মশাই, এসব সিচুয়েশন কিন্তু উপন্যাসেই পাওয়া যায়, রিয়েল লাইফেও যে এরকমটা। ফেলুদা হঠাৎ হাত বাড়িয়ে ভদ্রলোককে থামতে বললেন। চারিদিকে একটাও শব্দ নেই। সারা পৃথিবী যেন এখানে এসে বোবা হয়ে গেছে। এই নিস্তব্ধতার মধ্যে স্পষ্ট শুনতে পেলাম একটা ক্ষীণ আওয়াজ, চুপ 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 চুপ। ট্রেন আসছে, পোখরানের ট্রেন। কিন্তু লাইন কোথায়? শব্দের দিকে এক দৃষ্টে চেয়ে থেকে হঠাৎ দূরে চোখে পড়ল ধোঁয়া, আর তার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম টেলিগ্রাফের পোল। জমিটা ঢালু হয়ে গেছে, তাই বোঝাই যায় না। পিছনের লাল মাটির সঙ্গে লাল টেলিগ্রাফ পোল মিশে প্রায় অদৃশ্য হয়ে আছে। আকাশে মাথা উঁচিয়ে থাকলে আগেই চোখে পড়ত। দৌড়ো! ফেলুদা চিৎকারটা দিয়েই ধোঁয়া লক্ষ্য করে ছুট দিল, সঙ্গে সঙ্গে আমিও, আর আমার পিছনে জটায়ু। আশ্চর্য, ভদ্রলোক ওই লিকপিকে শরীর নিয়ে এমন ছুটতে পারেন তা আমি ভাবতে পারিনি। আমাকে ছাড়িয়ে প্রায় ফেলুদাকে ধরে ফেলেন আর কি। পায়ের তলায় ঘাস, কিন্তু সে ঘাসের রং সবুজ নয়, একেবারে তুলোর মতো সাদা। তার উপর দিয়ে পরিকিমরি ছুট দিয়ে আমরা ঢালুর নিচে লাইনের ধারে পৌঁছে দেখি ট্রেনটা আমাদের 100 গজের মধ্যে এসে পড়েছে। ফেলুদা এক মুহূর্ত ইতস্তত না করে এক লাফে একেবারে লাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে 2টো হাত মাথার উপর তুলে হৈ হৈ করে নাড়তে আরম্ভ করে দিল।
ট্রেন এদিকে হুইসেল দিতে আরম্ভ করেছে, আর সেই হুইসেল ছাপিয়ে শোনা যাচ্ছে জটায়ুর চিৎকার, রোককে রোককে, হল্ট হল্ট, রোককে। কিন্তু কে কার কথা শুনে? এই ট্রেন যদিও ছোট, কিন্তু মার্টিন কোম্পানির ট্রেনের মতো নয় যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাত দেখালে বাসের মতো থেমে যাবে। প্রচন্ড হুইসেল মারতে মারতে স্পিড বিন্দুমাত্র না কমিয়ে ট্রেনটা একেবারে হৈ হৈ করে আমাদের সামনে এসে পড়ল। ফলে ফেলুদাকে বাধ্য হয়ে লাইন থেকে বাইরে চলে আসতে হলো। আর ট্রেনও দিব্যি আমাদের সামনে দিয়ে ঘ্যাচাং ঘ্যাচাং শব্দ করতে করতে কুচকুচে কালো ধোঁয়ায় সূর্যের তেজ কিছুক্ষণের জন্য কমিয়ে দিয়ে দূরে অদৃশ্য হয়ে গেল। এই দুঃসময়েও মনে হলো যে এমন অদ্ভুত ট্রেন একমাত্র হলিউডের ওয়েস্টার্ন ছবিতেই দেখেছি, এদেশে কোনোদিন দেখিনি, দেখবো ভাবিওনি। শুঁয়োপোকার রোয়াবটা দেখলেন? মন্তব্য করলেন লালমোহন গাঙ্গুলি। ফেলুদা বলল, ব্যাড লাক, ট্রেনটা লেট ছিল, অথচ সেটার সুযোগ নিতে পারতাম না। পোকরানে হয়তো একটা ট্যাক্সিও পাওয়া যেতে পারত। গুরুবচন সিং বুদ্ধি করে আমাদের মালগুলো সব হাতে করে নিয়ে আসছিল, কিন্তু এখন আর তার প্রয়োজন হবে না। লাইনের দিকে চেয়ে দেখলাম এখন আর ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বাট হোয়াট অ্যাবাউট ক্যামেলস? উত্তেজিত স্বরে হঠাৎ বলে উঠলেন জটায়ু। ক্যামেলস? ফেলুদা জিজ্ঞেস করল। ওই তো। সত্যি দেখি আরেকটা উটের দল আসছে যোধপুরের দিক থেকে। গুড আইডিয়া, চলুন। ফেলুদার কথায় আবার দৌড়। সেরকম ক্ষেপে উঠলে নাকি উট 20 মাইলস পার আওয়ার ছুটতে পারে। ছুটতে ছুটতেই বললেন লালমোহন বাবু। উটের দলকে থামানো হলো। এবারে 2 জন লোক আর 7খানা উট। ফেলুদা প্রস্তাব করলো, রামদেওরা যাব, 3টে উট কত লাগবে বলো। এদের ভাষা আবার হিন্দি নয়, স্থানীয় কোনো একটা ভাষায় কথা বলে, তবে হিন্দি বোঝে আর ভাঙা ভাঙা বলতেও পারে। গুরুবচন সিং এসে আমাদের হয়ে কিছুটা কথাবার্তা বলে দিল। 10 টাকায় রাজি হয়ে গেল উট ভাড়া দিতে। দৌড়ানে সেকেগা আপকা উট? লালমোহন বাবু জিজ্ঞেস করলেন। ট্রেন ধরনে হোগা। ফেলুদা হেসে বলল, আগে তো উঠুন, দৌড়ের কথা পরে। উঠব? এই প্রথম বোধ হয় লালমোহন বাবু উটের সামনে পড়ে তার পিঠে ওঠার ব্যাপারটা তলিয়ে দেখলেন। আমি জানোয়ারগুলোকে ভালো করে দেখছিলাম। কি বিদঘুটে চেহারা, কিন্তু কি বাহারের সাজ পরিয়েছে তাদের। হাতির পিঠে যেমন ঝালরওয়ালা জাজিম দেখেছি ছবিতে, এদের পিঠেও তাই। একটা কাঠের বসবার ব্যবস্থা রয়েছে, তার নিচে জাজিম। জাজিমে আবার লাল নীল হলদে সবুজ জ্যামিতিক নকশা। উটের গলাও দেখলাম লাল চাদর দিয়ে ঢাকা, আর তাতে আবার কড়ি দিয়ে কাজ করা। বুঝলাম যতই কুষ্টি হোক, জানোয়ারগুলোকে এরা ভালোবাসে। 3টে উট আমাদের জন্য মাটিতে হাঁটু কেটে বসেছে। আমাদের 2টো সুটকেস, 2টো হোল্ডার আর ছোটখাটো যা জিনিস ছিল সবই গুরুবচন সিং এনে জড়ো করেছে। সে বলে দিল ট্রেন ধরতে পারলে আমরা যেন পোকরানে অপেক্ষা করি। আজ রাত্রের মধ্যে সে অবশ্যই পৌঁছে যাবে। মালগুলো অন্য 2টো উটের পিঠে চাপিয়ে বেঁধে দেওয়া হলো। ফেলুদা লালমোহন বাবুকে বলল, উটের বসাটা লক্ষ্য করলেন তো? সামনের পা দুটো প্রথমে দুমড়ে শরীরের সামনের দিকটা আগে মাটিতে বসছে, তারপর পেছন। আর ওঠার সময় কিন্তু হবে ঠিক উল্টোটা, আগে উঠবে পিছন দিকটা, তারপর সামনেটা। এই হিসেবটা মাথায় রেখে শরীরটা আগু পিছু করে নেবেন, তাহলে আর কোনো কেলেঙ্কারি হবে না। কেলেঙ্কারি? জটায়ুর গলা কাঠ। দেখুন, ফেলুদা বলল, আমি আগে উঠছি। ফেলুদা উটের পিঠে চাপল। উটওয়ালাদের মধ্যে একজন মুখ দিয়ে একটা আওয়াজ করতেই ঠিক যেরকম ভাবে ফেলুদা বলেছিল সেভাবে উটটা তেড়ে বেঁকে ভীষণ একটা ল্যাগ ব্যাগে ভঙ্গিতে উঠে দাঁড়ালো। এটা বুঝতে পারলাম যে ফেলুদার বেলা কোনো কেলেঙ্কারি হলো না। তপসে ওঠ, তোরা হালকা মানুষ, তোদের ঝামেলা অনেক কম। উটওয়ালারা দেখি বাবুদের কাণ্ড দেখে দাঁত বার করে হাসছে। আমিও সাহস করে উঠে পড়লাম, আর সেই সঙ্গে উটটাও উঠে দাঁড়ালো। বুঝলাম যে আসল গোলমালটা হচ্ছে এই যে
পিছনের পাটা যখন খাড়া হয়, সওয়ারির শরীরটা তখন এক ঝটকায় সামনের দিকে অনেকখানি এগিয়ে যায়। মনে মনে ঠিক করলাম যে এরপরে যদি কখনো উঠি, তাহলে প্রথম দিকে শরীরটাকে পিছনে হেলিয়ে টান করে রাখবো, তাহলে ব্যালেন্সটা ঠিক হবে। জয় ম্যা! লালমোহন বাবুর মাটা ম্যা হয়ে গেল এই কারণেই যে তিনি কথাটা বলার সঙ্গে সঙ্গেই উটের পিছন দিকটা এক ঝটকায় উঁচু হয়ে গেল, যার ফলে তিনি খেলেন এক রাম হুমড়ি, আর তারপরে উল্টো হ্যাঁচকায় হিক করে এক বিকট শব্দ করে ভদ্রলোক একেবারে পারপেন্ডিকুলার। গুরুবচন সিং এর কাছে বিদায় নিয়ে আমরা 3 বেদুইন রামদেওরা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। आधा घंटे में 8 मील जाना है, ट्रेन पकड़ना है। ফেলুদা উটওয়ালাদের উদ্দেশ্য করে হাঁক দিল। কথাটা শুনে একজন উটওয়ালা আরেকটা উটের পিঠে চড়ে খচমচ খচমচ করে সামনে এগিয়ে গেল। তারপর অন্য লোকটার মুখ দিয়ে হেই হেই করে কয়েকটা শব্দ বেরোতে শুরু হলো উটের দৌড়। নড়বড়ে জানোয়ার, দৌড়ের সঙ্গে সঙ্গে শরীরটা ঝাঁকুনিও খায় রীতিমতো, কিন্তু তাও ব্যাপারটা আমার মোটেই খারাপ লাগছিল না। আর তাছাড়া বালি আর সাদা ঝলসানো ঘাসের উপর দিয়ে ছুটে চলেছি, জায়গাটাও রাজস্থান, সব মিলিয়ে বেশ একটা রোমাঞ্চই লাগছিল। ফেলুদা আমার চেয়ে খানিকটা এগিয়ে গিয়েছিল, লালমোহন বাবু আমার পিছনে। ফেলুদা একবার ঘাটটা পিছনে ফিরিয়ে হাঁক দিল, সিপ অফ দ্য ডেজার্ট কিরকম বুঝছেন মিস্টার গাঙ্গুলি? আমিও একবার মাথা ঘুরিয়ে দেখে নিলাম লালমোহন বাবুর অবস্থাটা। খুব শীত লাগলে লোকে যেমন মুখ করে, তলার ঠোঁট ফাঁক হয়ে দেখা যায় দাঁতে দাঁত লেগে রয়েছে আর গলার শিরাগুলো সব বেরিয়ে আসে, লালমোহন বাবুর দেখি সেই রকম অবস্থা। কি মশাই? ফেলুদা হাঁকলো, কিছু বলছেন না যে? পিছন থেকে এবার 5টা ইনস্টলমেন্টে 5টা কথা বেরোলো। শিপ অল রাইট, বাট টকিং ইম্পসিবল। কোনো রকমে হাসি চেপে সওয়ারির দিকে মন দিলাম। আমরা এখন রেল লাইনের ধার দিয়ে চলেছি। একবার মনে হলো দূরে যেন ট্রেনের ধোঁয়াটা দেখতে পেলাম, তারপর আবার সেটা মিলিয়ে গেল। সূর্য নেমে আসছে, দৃশ্য বদলে আসছে। আবার আবছা পাহাড়ের লাইন দেখতে পাচ্ছি বহু দূরে। ডান দিকে একটা প্রকাণ্ড বালির স্তূপ পড়ল, দেখে বুঝলাম তার উপরে মানুষের পায়ের ছাপ পড়েনি। সমস্ত বালির গায়ে ঢেউয়ের মতো লাইন। উটগুলোর বোধহয় একটানা এত দৌড়ে অভ্যেস নেই, তাই মাঝে মাঝে তাদের স্পিড কমে যাচ্ছিল। তারপর পিছন থেকে হেই হেই শব্দে তারা আবার দৌড়তে শুরু করছিল। 4:15 নাগাদ আমরা দূরে লাইনের ধারে চৌকো ঘরের মতো একটা কিছু দেখতে পেলাম। এটা স্টেশন ছাড়া আর কি হতে পারে? আরো কাছে এলে পর বুঝলাম আমাদের আন্দাজ ঠিকই। একটা সিগন্যালও দেখা যাচ্ছে। এটা একটা রেলওয়ে স্টেশন এবং নিশ্চয়ই রামদেওরা স্টেশন। আমাদের উটের দৌড় ঢিমে হয়ে এসেছে, কিন্তু আর হেই হেই করার প্রয়োজন হবে না, কারণ ট্রেন এসে চলে গেছে। কতক্ষণের জন্য ট্রেনটা ফসকে গেল জানি না, তবে ফসকে যে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে এখন থেকে রাত 3টে পর্যন্ত আমাদের এই জনমানব শূন্য প্রান্তরে এক অজানা জায়গায় একটা নামকাওয়াস্তে রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে কাটাতে হবে। স্টেশন বলতে একটা প্ল্যাটফর্ম আর একটা ছোট্ট কাজ চালাবার মতো টিকিট ঘর। আসলে স্টেশন তৈরির কাজ এখনো চলছে, কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। আমরা টিকিট ঘরের কাছেই একটা জায়গা বেছে নিয়ে সুটকেস আর হোল্ডল মাটিতে পেতে তার উপর বসেছি। এখানে বসার একটা কারণ এই যে কাছেই একটা কাঠের পোস্টে একটা কেরোসিনের বাতি ঝুলছে, কাজেই অন্ধকার হলেও সেই আলোতে আমরা অন্তত পরস্পরের মুখটা দেখতে পাবো। স্টেশনের কাছে একটা ছোটখাটো গ্রাম জাতীয় ব্যাপার আছে। ফেলুদা একবার সেদিকটায় ঘুরে এসে জানিয়েছে যে খাবারের দোকান বলে কিছুই নাকি সেখানে নেই। খাবার বলতে আমাদের এখন যা সম্বল দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফ্লাস্কের মধ্যে সামান্য জল
আর লালমোহন বাবুর কাছে এক টিন জিভে গজা। বুঝতে পারছি আজ রাতটা এই গজা খেয়েই থাকতে হবে। মিনিট 10 হলো সূর্য ডুবেছে। কিছুক্ষণের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসবে। গুরুবচন সিং আসবে বলে বিশেষ ভরসা হয় না, কারণ আমরা এই যে 3 ঘন্টা হলো এসেছি, তার মধ্যে একটা গাড়িও যায়নি রাস্তা দিয়ে, না যোধপুরের দিকে না জয়সলমীরের দিকে। রাত 3টে পর্যন্ত এই প্ল্যাটফর্মে বসে থাকা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না। ফেলুদা ওর সুটকেসটার উপর বসে রেলের লাইনের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। ওকে এর মধ্যে বার 2-3 দেখেছি বা হাতের তেলোর চাপে ডান হাতের আঙুল মটকাতে। বেশ বুঝছি ওর ভেতর একটা চাপা উত্তেজনার ভাব রয়েছে, আর তাই ও কথাও বলছে না বেশি। ডালদার টিনটা খুলে একটা জিভে গজা বার করে তাতে একটা কামড় দিয়ে লালমোহনবাবু বললেন, কি থেকে কি হয়ে যায় মশাই, আগ্রা থেকে যদি এক কামরায় সিট না পড়তো তাহলে কি আর এভাবে আমার হলিডের চেহারাটা পাল্টে যেত? আপনার কি আফসোস হচ্ছে? ফেলুদা জিজ্ঞেস করলো। বলেন কি মশাই? ফেলুদার প্রশ্নটা ভদ্রলোক হেসেই উড়িয়ে দিলেন। তবে কি জানেন, ব্যাপারটা যদি আমার কাছে আরেকটু ক্লিয়ার হতো তাহলে মজাটা আরো জমতো। কোন ব্যাপারটা? কিছুই তো জানি না মশাই, খালি শাটল ককের মতো এদিকে থাপ্পড় খেয়ে ওদিকে যাচ্ছি আর ওদিকে থাপ্পড় খেয়ে এদিকে আসছি। এমনকি আপনি যে আসলে কে, হিরো না ভিলেন, তাই তো বুঝতে পারছি না। হে হে। কি হবে জেনে? ফেলুদা মুচকি হেসে বলল, আপনি যখন উপন্যাস লেখেন সব জিনিস কি আগে থেকে বলে দেন? এই রাজস্থানের অভিজ্ঞতাটাকে একটা উপন্যাস বলে ধরে নিন না, গল্পের শেষে দেখবেন সব রহস্য পরিষ্কার হয়ে গেছে। আমি আস্ত থাকবো তো গল্পের শেষে, জ্যান্ত থাকবো তো। ঠেকাই পড়লে আপনি যে দৌড়িয়ে খরগোশকেও হার মানাতে পারেন সেটা তো চোখেই দেখলাম। এটা কি কম ভরসার কথা? একটা লোক এসে কখন জানি কেরোসিনের বাতিটা জ্বালিয়ে দিয়ে গেছে। সেই আলোয় দেখতে পেলাম স্থানীয় পোশাক পরা দুটো পাগড়িধারী লাঠি ঠকঠক করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। তারা এসে আমাদের ঠিক 4-5 হাত দূরে মাটিতে উবু হয়ে বসে নিজেদের মধ্যে দুর্বোধ্য ভাষায় কথাবার্তা আরম্ভ করে দিল। লোক দুটোর একটা ব্যাপার দেখে আমার মুখ হাঁ হয়ে গেল। তাদের দুজনেরই গোফচোড়া অন্তত 4বার পাক খেয়ে গালের দুপাশে দুটো ঘড়ির স্প্রিং এর মতো হয়ে রয়েছে। মনে হয় টেনে সোজা করলে এক এক দিকে অন্তত হাত 1.5 লম্বা হবে। লালমোহন বাবুরও দেখি চক্ষু স্থির। ফেলুদা চাপা গলায় বলল, ব্যান্ডিটস। বলেন কি? লালমোহন বাবু ফ্লাস্ক থেকে জল ঢেলে খেলেন। নিঃসন্দেহে। লালমোহন বাবু এবার ডালদার টিনটা বন্ধ করতে গিয়ে ঢাকনাটা হাত থেকে ফসকে ফেলে একটা বিশ্রী খ্যানখ্যান শব্দ করে নিজেই আরো বেশি নার্ভাস হয়ে পড়লেন। লোকগুলোর গায়ের রং একেবারে সদ্য কালি দিয়ে ব্রুশ করা নতুন জুতোর মতো চকচকে। দুটোর মধ্যে একটা লোক এবার একটা সিগারেট বার করে মুখে পুরল, তারপর পকেট থাবড়ে থুবড়ে একটা দেশলাইয়ের বাক্স বার করে সেটা খালি দেখে ট্রেনের লাইনের দিকে ছুঁড়ে ফেলে দিল। খচ করে একটা শব্দ শুনে ফেলুদার দিকে চেয়ে দেখি সে তার লাইটারটা জ্বালিয়ে লোকটার দিকে এগিয়ে গিয়েছে। লোকটা প্রথমে একটু অবাক, তারপর মুখ বাড়িয়ে সিগারেটটা ধরিয়ে ফেলুদার কাছ থেকে লাইটারটা নিয়ে নেড়ে চেড়ে দেখে এখানে সেখানে টিপে ফস করে সেটাকে জ্বালালো। লালমোহন বাবু কি জানি বলতে গেলে, কিন্তু গলা দিয়ে পরিষ্কার আওয়াজ বেরোলো না। লোকটা আরো 3বার লাইটারটা জ্বালিয়ে নিভিয়ে সেটা ফেলুদাকে ফেরত দিয়ে দিল। লালমোহন বাবু এবার ঢাকনা লাগানো টিনটা সুটকেসে ভরতে গিয়ে পুরো টিনটাই হাত থেকে ফেলে গতবারের চেয়ে আরো 4 গুণ বেশি শব্দ করে বসলেন। ফেলুদা সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে তার থলি থেকে নীল খাতাটা বার করে এই টিমটিমে আলোতেই সেটা উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ লক্ষ্য করলাম টিকিট ঘরের পিছনে কিছুটা দূরে একটা কাঁটা ঝোপের উপর কোত্থেকে জানি একটা আলো এসে পড়েছে। আলোটা বাড়ছে। এবার একটা গাড়ির আওয়াজ পেলাম। জয়সলমেরের দিক থেকে আসছে গাড়িটা। যাক বাবা,
মনে হচ্ছে গুরুবচনের সমস্যার সমাধান হলেও হতে পারে। গাড়িটা হুশ করে নাকের সামনে দিয়ে যোধপুরের দিকে চলে গেল। ঘড়িতে দেখলাম 7:30। ফেলুদা খাতা থেকে মুখ তুলে লালমোহন বাবুর দিকে চাইল, তারপর বলল, আচ্ছা লালমোহন বাবু, আপনি তো গল্প টল্প লেখেন, বলুন তো ফোসকা জিনিসটা কি এবং ফোসকা কেন পড়ে? ফোসকা ফোসকা লালমোহন বাবু থতমত খেয়ে গেছেন। কেন পড়ে মানে, এই ধরুন আপনি সিগারেট ধরাতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগলো, সে তো বুঝলাম, কিন্তু ফোসকা পড়বে কেন? কেন? ও আই সি, কেন? ঠিক আছে, এবার বলুন তো একটা লোককে মাথার উপর থেকে দেখলে তাকে বেঁটে মনে হয় কেন? লালমোহন বাবু চুপ করে হাঁ করে চেয়ে রইলেন। আবছা আলোয় দেখলাম তিনি হাত কচলাচ্ছেন। পাশের লোক দুটো এক সুরে একভাবে গল্প করে চলেছে। ফেলুদা এক দৃষ্টে লালমোহন বাবুর দিকে তাকিয়ে রয়েছে। লালমোহন বাবু জিভ দিয়ে ঠোঁট ছেটে বললেন, আমাকে এসব মানে কোশ্চেন। আরেকটা প্রশ্ন আছে লালমোহন বাবু, এটার উত্তর আপনি নিশ্চয়ই জানেন। লালমোহন বাবু নির্বাক। ফেলুদা যেন তাকে হিপনোটাইজ করে ফেলেছে। আজ সকালে আপনি সার্কিট হাউসের পিছনের বাগানে আমার জানলার কাছে কি করছিলেন? লালমোহন বাবু এক মুহূর্ত পাথর, তারপরেই তিনি একেবারে হাত পা ছুঁড়ে হাউমাউ করে উঠলেন, আরে মশাই, আপনার কাছেই তো যাচ্ছিল, আপনারই কাছে। এমন সময় ময়ূরটা এমন চেঁচিয়ে উঠলো, আর তারপর একটা চিৎকার শুনলাম, কেমন জানি নার্ভাস টার্ভাস হয়ে। আমার ঘরে যাবার কি অন্য রাস্তা ছিল না? আর আমার কাছে আসার জন্য মাথায় পাগড়ি আর গায়ে চাদর দিতে হয়? আরে মশাই, গায়ের চাদর তো বিছানার চাদর, আর পাগড়ি তো সার্কিট হাউসের তোয়ালে। একটা ডিসগাইজ না হলে লোকটার উপর স্পাইং করবো কি করে? কোন লোকটা? মিস্টার ট্রটার, ভেরি সাসপিসাস। ভাগ্যে গেছলুম, কি পেলুম দেখুন না, ওর জানলার বাইরে ঘাসের উপর সিক্রেট কোড। এটাই তো আপনাকে দিতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় ময়ূরটা চেঁচামেচি লাগিয়ে সব ভন্ডুল করে দিলে। আমি লক্ষ্য করছিলাম লালমোহন বাবুর ঘড়িটা। সত্যি, এই ঘড়িটাই তো দেখেছিলাম ছাদ থেকে। লালমোহন বাবু সুটকেস খুলে তার খাপ থেকে একটা কোঁকড়ানো কাগজের টুকরো বার করে ফেলুদাকে দিল। বুঝলাম কাগজটাকে দলা পাকানো হয়েছিল, সেটা আবার সোজা করা হয়েছে। ফেলুদার পাশে গিয়ে কেরোসিনের আলোতে দেখতে পেলাম কাগজটায় পেন্সিল দিয়ে লেখা আছে, আইপি 1625 প্লাস ইউ, ইউ মাইনাস এম। ফেলুদা ভীষণভাবে ভুরু কুঁচকে কাগজটার দিকে চেয়ে রইল। আমি এই অ্যালজেব্রার মাথামুন্ডু কিছুই বুঝলাম না, যদিও লালমোহন বাবু দুবার ফিসফিস করে বললেন, হাইলি সাসপিসাস। ফেলুদা ভাবছে, আর ভাবতে ভাবতে আপন মনে বিড়বিড় করছে, 1625, 1625, এই সংখ্যাটা যেন কোথায় দেখেছি রিসেন্টলি। ট্যাক্সির নম্বর? আমি জিজ্ঞেস করলাম। 1625, 1625। ফেলুদা কথাটা শেষ না করে এক ঝটকায় থলে থেকে ব্র্যাডস টাইম টেবিলটা বার করতো। পাতা ভাঁজ করা জায়গাটায় খুলে পাতার উপর থেকে নিচের দিকে আঙুল চালিয়ে এক জায়গায় এসে থামল। ইয়াস, 1625 হচ্ছে অ্যারাইভাল। কোথায়? জিজ্ঞেস করলাম। পোকরানে। বললাম, তাহলে তো পিটা পোকরান হতে পারে। পোকরানে 1625, আর বাকিটা? বাকিটা বাকিটা আইপি আবার প্লাস ইউ। তলার এমটা কিন্তু ভালো লাগছে না মশাই, লালমোহন বাবু বললেন। এম বললেই কিন্তু মার্ডার মনে পড়ে। দাঁড়ান মশাই, আগে ওপরেরটা পাঠোদ্ধার করি। লালমোহন বাবু বিড়বিড় করে বললেন, মার্ডার, মিস্ট্রি, ম্যাসাকার, মনস্টার। ফেলুদা কোলের উপর কাগজটা খুলে রেখে ভাবতে লাগলো। লালমোহন বাবু গজার টিনটা বার করে আমাদের আবার অফার করলেন। আমি একটা নেবার পর ফেলুদার দিকে টিনটা এগিয়ে দিয়ে ভদ্রলোক বললেন, ভালো কথা,
আমি যে আপনার জানলার কাছে গিয়েছিল সেটা কি করে বুঝলেন স্যার? আপনি কি আমায় দেখে ফেলেছিলেন নাকি? ফেলুদা একটা গজা তুলে নিয়ে বলল, পাগড়িটা খোলার পর বোধহয় চুলটা আঁচড়ার দিই। ঘটনাটার কিছুক্ষণ পর যখন আপনার সঙ্গে দেখা হয় তখন আপনার চুলের অবস্থাটা দেখেই সন্দেহ হয়েছিল। ভদ্রলোক হেসে বললেন, কিছু মনে করবেন না স্যার, আপনাকে কিন্তু 100% গোয়েন্দা বলেই মনে হচ্ছে। ফেলুদা এবার তার একটা কার্ড বার করে লালমোহন বাবুকে দিল। লালমোহন বাবুর দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। ওহ, প্রদর্শী মিটার, এটা কি আপনার রিয়াল নাম? আগে হ্যাঁ। সন্দেহের কোনো কারণ আছে নাকি? না, মানে ভাবছিলাম কি অদ্ভুত নাম। অদ্ভুত? অদ্ভুত নয়, দেখুন না কেমন মিলে যাচ্ছে। প্রদোষ, প্রো হচ্ছে প্রফেশনাল, দোষ হচ্ছে ক্রাইম, আর সি হচ্ছে টু সি, অর্থাৎ দেখা, অর্থাৎ ইনভেস্টিগেট। অর্থাৎ প্রদোষ সি ইজ ইকুয়াল টু প্রফেশনাল ক্রাইম ইনভেস্টিগেটর। সাধু সাধু। আর মিটার? মিটারটা একটু ভেবে দেখতে হবে। লালমোহনবাবু মাথা চুলকে বললেন, কিচ্ছু ভাবার দরকার নেই, আমি বলে দিচ্ছি। ট্যাক্সি মিটার জানেন তো? সেই মিটার, অর্থাৎ ইন্ডিকেটর। তার মানে শুধু ইনভেস্টিগেশন নয়, অলসো ইন্ডিকেশন। ক্রাইমের তদন্তই শুধু নয়, ক্রিমিনাল বার করে তার দিকে অঙ্গুলি নির্দেশ। হলো তো? লালমোহনবাবু ব্রাভো বলে হাততালি দিয়ে উঠলেন। ফেলুদা কিন্তু আবার সিরিয়াস। আরেকবার হাতের কাগজটার দিকে দেখে সেটাকে শার্টের বুক পকেটে গুঁজে রেখে সিগারেটটা বার করে বলল, আই এবং ইউ এর অবশ্যই খুব সহজ মানে হতে পারে। আই অর্থাৎ আমি এবং ইউ অর্থাৎ তুমি, কিন্তু প্লাস ইউটা গোলমেলে। আর দ্বিতীয় লাইনটার কোনো কিনারাই করা যাচ্ছে না। তবসে তুই বরং হোলডলটা বিছিয়ে শুয়ে পড়। আপনিও লালমোহন বাবু, এখন তো 7.5 ঘন্টা দেরি ট্রেন আসতে। আমি আপনাদের ঠিক সময়ে তুলে দেব। কথাটা মন্দ বলেনি ফেলুদা, শুধু স্ট্র্যাপ দুটো খুলে হোলডলটাকে বিছিয়ে প্ল্যাটফর্মের উপর শুয়ে পড়লাম। চিত হওয়া মাত্র আকাশের দিকে চোখ গেল, আর তক্ষুনি বুঝতে পারলাম যে একসঙ্গে এত তারা আমি জীবনে কখনো দেখিনি। মরুভূমিতে কি আকাশটা তাহলে একটু বেশি পরিষ্কার থাকে? তাই হবে। আকাশ দেখতে দেখতে ক্রমে চোখটা ঘুমে বুঝে এলো। একবার শুনলাম লালমোহন বাবু বলছেন, উঠে চড়লে গাঁটে বেশ ব্যথা হয় মশাই। আর একবার যেন বললেন, এম ইজ মার্ডার। এরপর আর কিছু মনে নেই। ঘুম ভাঙল ফেলুদার ঝাঁকানিতে। তবসে উঠে পড়, গাড়ি আসছে। তড়াক করে উঠে হোলডল বেঁধে ফেলতে ফেলতে ট্রেনের হেডলাইট দেখা গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা সোনার কেল্লার 3য় পর্ব। যদি গল্প ভালো লাগে তাহলে গল্পের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আরো বেশি করে গল্প শুনুন, বই পড়ুন, শিশুদেরকে বই পড়তে উৎসাহিত করুন। ভালো থাকুন, অন্যদেরকে ভালো রাখুন। ধন্যবাদ, নমস্কার।